আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত 2-3 দিন ধরেই বাংলাদেশের একজন সাংবাদিক, যিনি বর্তমানে নিউ ইয়র্কে কাজ করছেন, খালিদ মহিউদ্দিন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নেবেন যদি শেখ হাসিনা দিতে আগ্রহী হন, এরকম একটা কথা বলে বেশ আলোচনার ঝড় তুলেছেন এবং আহ, যতটুকু না আলোচিত হয়েছেন তার চেয়ে অনেক বেশি সমালোচিত হয়েছেন এবং অনেকেই তার এই অধ্যত্ব দেখে একটু অবাকই হয়েছেন যে শেখ হাসিনার এতই আকাল পড়েছে যে খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিতে হবে এবং খালেদ মহিউদ্দিন গ্রেপ্তার হবার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি এই সাক্ষাৎকার নেবেন। কোত্থেকে গ্রেপ্তার হওয়ার এই ঝুঁকি তিনি পেলেন তাও আমরা জানি না। যাই হোক, নিজেকে তিনি হয়তো, আমি সাংবাদিকতার মানুষ নই, কি জানি হিরো বানাতে গিয়েছিলেন, হিরো না জিরো হয়েছেন। যাই হোক, এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। আমাকে বাংলাদেশ থেকে অনেক প্রথিতযশা সাংবাদিক, সংবাদকর্মী ইনবক্সে জানিয়েছেন যে তারাও এই উদ্ধতাটা পছন্দ করেনি। যাই হোক, তখনই আমি জেনেছিলাম যে দীর্ঘ নীরবতার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার প্রদান করবেন। তো এইটা আমি শুনেছি পরশুদিন, এবং আজকেই দুটো বিখ্যাত সংবাদ মাধ্যম, একটা হলো যে রয়টার্স আর একটা হলো ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট, দুটো পত্রিকায় নেত্রী শেখ হাসিনার দুটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। দুটি সাক্ষাৎকারই ইমেলের মাধ্যমে তিনি প্রদান করেছেন এবং অনেক প্রশ্ন, অনেক কিছুই আমরা এই সাক্ষাৎকারগুলো খুব বড় না, ছোট সাক্ষাৎকার আমরা পেয়েছি। তিনি প্রথমেই বলেছেন যে গত বছরের জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলন, যেটাকে আমরা বলি জঙ্গি এবং সামরিক অভ্যুত্থান, সেই জঙ্গি এবং সামরিক অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন তিনি কাউকে হত্যার কোনো নির্দেশ দেননি এবং যে জাতিসংঘের রিপোর্টে যে 1400 হত্যাকাণ্ড হয়েছে বলা হচ্ছে, সেটিকেও তিনি নাকচ করে দিয়েছেন যে এই সংখ্যাটি তারা কোথায় পেল। এবং তিনি বলেছেন যে তিনি কিন্তু তিনি প্রতিটি হত্যাকাণ্ডের জন্য জাতি হিসেবে শোক প্রকাশ করেছেন এবং এই শোক প্রকাশটা চলমান থাকবে। এবং তিনি মাঠ পর্যায়ে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে গুলি হয়েছে, আমি দুটো সাক্ষাৎকারের লিঙ্কই ডেসক্রিপশনে দিয়ে দেব। এবং তিনি বলেছেন যে তার সরকার এই প্রতিটি হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এই অবৈধ ইউনূস সরকার এসে সেই তদন্ত কমিশন বাতিল করে দিয়েছে। এই বাতিল করাটা কিন্তু এখানেই কেন এইভাবে তদন্ত কমিশন বাতিল করা হলো, কেন প্রতিটা হত্যাকাণ্ড এইভাবে তদন্ত করে দেখা হলো না, এখানেই কিন্তু একটা বড় রকমের ফাঁক রয়ে গেছে। এই মৃত্যুগুলো কিভাবে হলো, এটি কি পুলিশের গুলিতে হলো কিনা, এটি আমরা যেটা শুনছি যে তৃতীয় পক্ষ স্নাইপার রাইফেলধারীরা ছিলেন, হ্যাঁ, সেই স্নাইপারদের গুলিতে মারা গেলেন কিনা, এই বিষয়গুলো কিন্তু অমীমাংসিত রয়েছে। এবং এই বিষয়গুলো মীমাংসিত না করেই আমরা জানি যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনার একটা বিচার চলছে। সেই বিচার সম্পর্কেও শেখ হাসিনা মুখ খুলেছেন। তিনি বলেছেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার নাটক, এটি একটি প্রহসনমূলক বিচার এবং এই বিচারে তার রাজনৈতিক প্রতিপক্ষই বিচারক হিসেবে আছেন, এই বিচারিক কর্মকাণ্ডে জড়িত আছেন। সুতরাং তিনি অবাক হবেন না যদি এই বিচারের মাধ্যমে তাকে চূড়ান্ত কোনো শাস্তি দেওয়া হয়। তিনি বলেছেন টু গেট রিড অফ মি, আমাকে একদম রিড অফ করে দেওয়ার মতো। তো এই ট্রাইব্যুনাল নিয়ে তো আমরা জানি একটা হাস্যকর, একটা ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে, একদম আইন কানুনের তোয়াক্কা না করে যে ট্রাইব্যুনালে আদৌ 1971 সালের ওই যুদ্ধকালীন যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, ওই সংশ্লিষ্ট অপরাধের বাইরে অন্য কোনো
বিচার করার সুযোগ নাই, সেখানে গায়ের জোরে 3-4 বার সংশোধনী দিয়ে 4টা অধ্যাদেশ জারি করে তারা এই বিচার কার্য করছে। তো শেখ হাসিনা খুব বলেছেন যে এই বিচার কার্য, এবং এটা সবাই জানে যে এটা কি ধরনের নিম্নমানের এবং প্রতিহিংসামূলক একটা বিচার হচ্ছে। আগামীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, সেখানে তিনি আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে 12,60,00,000 মতো ভোটার রয়েছে, এবং আমরা জানি যে কয়েক কোটি ভোটারের মধ্যে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের ভোটার, নৌকায় যারা ভোট দেন। সুতরাং এত পরিমাণ ভোটারকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটি একটি প্রহসনের নির্বাচন হবে। এবং আপনারা জানেন যে এর মধ্যে একটা অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং এরই পরিণতিতে মে মাসে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন। এবং এখন যেভাবে আইসিটিতে আমরা শুনছি যে দল হিসেবে হয়তো তারা আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে হয়তো দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করবার একটা চেষ্টা করবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে খুব স্পষ্ট করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন যে তারা প্রত্যাশা করেন যে আগামী নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হবে। যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, তাহলে অনেকেই ধারণা করছেন বা একটা আলোচনা আছে যে আওয়ামী লীগের সমর্থকরা সেক্ষেত্রে কাকে ভোট দেবেন। এই ব্যাপারটি খুব ক্লিয়ার করে দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা, এবং তিনি বলেছেন তার দলের অনুসারীরা, তাদের দলের ভোটাররা অন্য কাউকে ভোট দেবেন না। সুতরাং এখন যে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের এক মাঠ পর্যায়ে যদি খোঁজ নেন, যে আওয়ামী লীগের ভোটারদের কিন্তু অনেকেই তোয়াজ শুরু করে দিয়েছে, একদিকে জামাত আর একদিকে বিএনপি, যদি তাদের ভোটটা পাওয়া যায়। কিন্তু আওয়ামী লীগ তার দলগত সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে তারা নির্বাচন, যেটা আমার যেটা মনে হয় যে তারা নির্বাচন বর্জন করবে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়া হয়। এবং আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি যে নতুন সরকারটি আসবে, আমার ধারণা যে তাদের জন্য দেশ পরিচালনা খুব সহজ হবে না, এবং সেটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাবে। দেশে ফেরার ব্যাপারে শেখ হাসিনা কিন্তু দেশে ফেরার ব্যাপারে তার আকুলতা এই সাক্ষাৎকারেও জানিয়েছেন। আমি যতদূর জানি তিনি দেশে ফিরে আসতে চান, কিন্তু তিনি খুব ক্লিয়ার করে দিয়েছেন দেশে যদি একটা সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার থাকে, আইনের শাসন থাকে, তাহলে তিনি ফিরে আসবে। এবং তিনি, আমরা জানি তাকে যারা চিনি, তিনি নির্ভীক, তিনি এইসব তাকে ভয় দেখিয়ে তাকে কোনো কিছু থেকে নিবৃত্ত করা যায় না। জনগণের ন্যায়ের পক্ষে তিনি আছেন। তো এই সাক্ষাৎকারটা তার এই দীর্ঘদিনের নীরবতা ভেঙে পৃথিবীর সামনে তার বক্তব্যগুলো তুলে ধরা, এটা সামগ্রিক বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমি বলবো। এটা শুধুমাত্র যে আওয়ামী লীগ নেতা কর্মীদের চাঙ্গা করবে তা না, আমরা শেখ হাসিনার মানসিক দৃঢ়তা, রাজনৈতিক প্রজ্ঞা এখানে দেখতে পাচ্ছি। প্লাস বাংলাদেশ এখন কি করবে, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সেখানে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে, নাকি আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোকে বাদ দিয়ে নিজেদের একটা পাতানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করে বাংলাদেশকে ঠেলে দেবে আরো অনিশ্চয়তার মধ্যে। ইতিমধ্যেই বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে। এদিকে জুলাই সনদে সই নেওয়ার পরে এই রিয়াজ সাহেব, আলী রিয়াজ যে জিনিসটা সনদের নামে যেটা প্রডিউস করলো, সেটা দেখে আমার মনে হয় যে বিএনপির রিয়াকশনটা আমার খুব ভালো লাগছে। বিশেষ করে এই যে সালাউদ্দিন সাহেবের রিয়াকশনটা, বিএনপি কি বুঝতে পারছে যে তা কিরকম মানুষ মাইন্ড চিপায় পড়ছে। যাই হোক, শেখ হাসিনার আমি যতদূর জানি যে আরো কিছু সাক্ষাৎকার পর্যায়ক্রমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে। আমরা বাংলাদেশের একদম শেষ সময় চলে আসছি। এই নভেম্বর মাসেই শেখ হাসিনার আইসিটিতে রায়ের ব্যাপারে একটা কথা বলা হবে, এবং বাংলাদেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে ডক্টর ইউনূসরা আসলে কি করতে চাইছেন। এবং আমরা যখন বলতাম যে ডক্টর ইউনূস এসেছে দেশ গড়তে নয়, সংস্কার করতে নয়, ধ্বংস করতে,
তখন অনেকেই আপনারা বিশ্বাস করতে চাইতেন না, কিন্তু আজকে বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে গেছে এবং শেখ হাসিনার এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি আমাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছে। সরকার মানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা, রাজনৈতিকভাবে ঠেকানোর যত রকমের পরিকল্পনা করছে, শেষ পর্যন্ত আসলে এটি কতটা সফল হবে সেই আলোচনাটি করব 3-4টি ঘটনার ভেতর দিয়ে। আপনারা জানেন যে ঐকমত্য কমিশন আজকে প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদের প্রস্তাব তুলে দিয়েছে, যে সুপারিশগুলো সেগুলো তুলে দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি মানে এই প্রস্তাবগুলো এবং কাজ এগিয়ে নিতে পারি, মানে যদি আছে, তাহলে জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে। আমি আসলে বুঝিনি এই অতীতের বোঝা বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন, আমরা কি বুঝবো, কোন অতীত থেকে মুক্ত হতে চান প্রধান উপদেষ্টা। বিষয়টি কি এমন যে এখনো রিসেট বাটনের ভূত তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে? গত 14-15 মাসে কি অভিজ্ঞতা হলো তাহলে? সামনে কি হতে পারে, এখন কি পরিস্থিতি বিরাজ করছে, সামনে কি অপেক্ষা করছে, এগুলো তো বিবেচনায় নেওয়া দরকার। মানে একটি সরকার চালাতে গেলে রাজনীতিটাকে এভাবেই আসলে মূল্যায়ন করতে হবে। কোন কোন উপদেষ্টা কেন সেফ এক্সিট চাচ্ছেন, যে আলোচনাটা কয়েকদিন আগে বেশ উঠেছিল, এই আলোচনাগুলোর ওঠার পেছনের কারণটাও কিন্তু আসলে ভেবে দেখা দরকার আমার মনে হয়। ইউনূস বলছেন, জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে। নতুন বাংলাদেশ বুঝবেন দর্শক, কি থাকছে জুলাই সনদে এবং এই সনদের বাস্তবায়ন আদেশে, এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার নয়। আমি অন্তত ভালোভাবে বুঝিনি, আমি জানি না আপনারা বুঝেছেন কিনা। এবং আমি প্রশ্ন করতে চাই যে সনদ নিয়ে যেসব জটিলতা রয়েছে তার সব কি দূর হয়েছে? যেমন গণভোট নিয়ে সিদ্ধান্ত দিতে পারেনি কমিশন বা দেয়নি, এটা রেখে দিয়েছে সরকারের জন্য, ইউনূস সরকারের জন্য। এছাড়া সনদের বাস্তবায়ন আদেশ কে জারি করবেন, এটা কি রাষ্ট্রপতি এইটা জারি করবেন, স্বাক্ষর করবেন, নাকি প্রধান উপদেষ্টা করবেন? এর কিন্তু সুরাহা হয়নি। অর্থাৎ এই বিতর্কটা কিন্তু রয়েই গেল বা রেখেই দিল ঐকমত্য কমিশন। আমরা জানলাম যে জামাত এবং এনসিপি চাচ্ছে যে এইটি আদেশটি, বাস্তবায়ন আদেশটি স্বাক্ষর করুন প্রধান উপদেষ্টা। বিএনপি আবার এটি চায় না, তারা বিপক্ষে অবস্থান নিয়েছে। তো বিপক্ষে মানে কি, হয়তো বোঝা যাচ্ছে যে তারা চায় রাষ্ট্রপতি স্বাক্ষর করুন। তাহলে এখানে একটি বিভেদ কিন্তু রয়ে গেছে। যদি এটাই থাকে তাহলে এত সময় নষ্ট করার কি দরকার ছিল? সবই তো প্রধান উপদেষ্টা করে দিলেই পারতেন। আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম না, যে ইকোনো কলমের, ইকোনো লেখে চমৎকার, এক কলমে মাইল পার। তো এখানেও হতে পারতো এক কলমের খোঁচায় যত সংস্কার দরকার, হতে পারত, তাতে অর্থ সময় সবই বাঁচত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টিতে বলেছেন, জুলাই সনদে থাকা সুপারিশ 270 দিনের মধ্যে সংস্কার পরিষদ পাশ না করলে অটোমেটিক পাশ হয়ে যাবে। তার মানে অটো পাস তো আমরা দেখলাম এই সরকারের আমলে। সালাউদ্দিনের ভাষায় এটা অত্যন্ত হাস্যকর, কারণ পরীক্ষায় অটো পাসের মতো বিষয় কি সংবিধানে থাকতে পারে? কি মনে হয় আপনাদের? জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই যে এমন সুপারিশ করেছে এটা বুঝতে আসলে কষ্ট হয় না। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কমিশন যে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে সেখানে ঐকমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয়, বিএনপির সঙ্গে আলোচনা না করেই ঐকমত্য কমিশন অনেক সুপারিশ জমা দিয়েছে, এমন অভিযোগ বিএনপির তরফ থেকে করা হচ্ছে। বলা হচ্ছে যেগুলোর সঙ্গে একমত নয় বিএনপি কিছুতেই, এবং বিএনপির তরফ থেকে বলা হচ্ছে খুব শিগগিরই তারা এগুলো নিয়ে তাদের মতামত ব্যক্ত করবে। তাহলে কি লাভ হলো বলুন এই আনুষ্ঠানিকতা করে? আবার এই সনদ বাস্তবায়ন আদেশে নোট অফ ডিসেন্ট বাতিল করবার কথা বলছে এনসিপি, মানে এটি থাকতে পারবে না, এবং সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ লিপিবদ্ধ করার শর্তে সনদে তারা সই করবে এমনটি জানিয়েছে। এটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন। তো এই অবস্থায় সনদের ভবিষ্যৎ কি দেখেন আপনারা? এটি নিয়ে ইউনূস সরকার আবার স্বপ্ন দেখছে, জাতিকেও স্বপ্ন দেখাচ্ছে। বাস্তবতা হলো ইউনূসের ডান হাতের সাথে বাম হাতের মিল নেই। মানে ডান হাত যদি মনে করেন এনসিপিকে, বা বাম হাত জামাতকে, বা ডান হাত জামাতকে, বাম হাত এনসিপিকে, যেভাবেই ধরুন না কেন, কাছের বললাম। কেন বললাম এই কথাটা? এত ঐক্যের যে চেষ্টা চলছে, তবু নাহিদ ইসলাম বললেন
ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে জোট করবে না এনসিপি। মানে এটি নিয়ে আমি আসলে খুব রূঢ় মন্তব্য করতে চাই না যে এনসিপি কার সঙ্গে জোট করলো আর করলো না তাতে কি আসে যায়। আমি আর এই মন্তব্যটুকু জমিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। তবে এই কথা বলতে নাহিদ কাকে বুঝিয়েছেন, ইতিহাসের দায়ভার আছে কোন দল, কাদের প্রতি তিনি ইঙ্গিত করলেন, আর করলেনই যদি কেন এতদিন পরে এই কথা বললেন? এতদিন মনে হয়নি মানে কার, কোন দলের বা কোন ব্যক্তির কার কতটা ইতিহাসের দায়ভার রয়েছে? অথচ প্রধান উপদেষ্টা বলছেন অতীত থেকে তিনি মুক্তি চান, জাতিকে মুক্তি দিতে চান। আসলে মানুষ যে এখন কি থেকে মুক্তি চায় সেটাই উপলব্ধি করার শ্রেষ্ঠ সময়। এটি আসলে এখন উপলব্ধি করা দরকার। সরকার বলছে দেশে নির্বাচনী আবহ বইতে শুরু করেছে, আমরা যদিও দেখছি না, কিন্তু নিজের পছন্দের ঘরেই রয়েছে নানান অসন্তোষ। বারবার আমি নিজের পছন্দের বলছি কারণ এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার সম্পর্ক আপনারা সকলেই জানেন। কি হয়েছে, এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের যে টানাপোড়েন এটি কিন্তু চলছে। এটি থামানোর জন্য আমরা কাউকে দেখছি না, না প্রধান উপদেষ্টা দায়িত্ব নিচ্ছেন না অন্য কেউ নিচ্ছেন। প্রধান উপদেষ্টা না নির্বাচন কমিশনকে কিছু বলছেন না এনসিপি কে কিছু বলছেন, কিন্তু ইলেকশন কমিশন বলছে যে তাদেরকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। আবার এনসিপি বলছে শাপলা না দিলে আমরা নির্বাচনও করব না, আবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নামবো। তাহলে এত ঢাকঢোল পিটিয়ে কি লাভ? নির্বাচনকে আসলে সরকার করতে চায় নাকি যেন তেন একটা ইস্যু তুলে রাখলো সময় মতো নির্বাচন ভণ্ডুল করতে অজুহাত হিসেবে যেন কাজে লাগানো যায়? নির্বাচন নিয়ে যেহেতু কথা উঠলোই, আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলামের একটি কথা বলতে চাই। নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি নয়। তাই নাকি? একথা কি সত্যি? তাহলে তাদের কার্যক্রম মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হলো কেন? এত সমালোচনা দেশে বিদেশে সহ্য করছে কেন সরকার? আসলে আওয়ামী লীগকে এত ভয় পায় কেন অন্তর্বর্তী সরকার? এটি আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। এবং আওয়ামী লীগকে প্রতিরোধে অন্তর্বর্তী সরকার তাদের সকল মনোযোগ সকল শক্তি নিয়োগ করে বসে আছে। জনগণের কাছে আসলে এসব প্রশ্নের উত্তরটাও পরিষ্কার হওয়া দরকার। যে নাহিদ ইসলামরা দলটাই করতে পারলো না, তারা এখনো দলের নিবন্ধন পেল না, তাদের দলের প্রতীকের কোনো খবর নেই, তারাই রায় দিচ্ছে কোনটা রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে আর কারা নির্বাচন করতে পারবে না। মানে এক অদ্ভুত নতুন বাংলাদেশ। আসলে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে দেশটা এই জায়গায় এলো কার পরামর্শে? সরাসরি যদি বলি, কার অযোগ্যতায়, কার অদক্ষতায়? এসব প্রশ্নের জবাব প্রধান উপদেষ্টাকেই আসলে দিতে হবে, দায়টাও তাকেই নিতে হবে, কারণ তার উপর ভরসা করেছিল মানুষ, ওয়াদাটাও তিনিই করেছিলেন মানুষের সঙ্গে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য কি ছিল? অনেক লক্ষ্য ছিল, অন্যতম একটি লক্ষ্য যদি আমি বলি, রাজনৈতিক মামলায় মানে জর্জরিত ছিন্ন ভিন্ন যে সমস্ত মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে বিভিন্ন সময়, আওয়ামী লীগ আমলে, বিএনপির আমলে, বিভিন্ন সময়ে সবাই প্রত্যাশা করেছিল যে ইউনূসের আমলে এটির অবসান ঘটবে। কিন্তু বাস্তবে গত 1 বছরে দেশে কি ঘটে চলেছে, এখন কি ঘটছে? ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার এবং জাতিসংঘ অভিবাসন সংস্থা জানিয়েছে গত 1 বছরে রাজনৈতিক সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে, মানে ঘর ছাড়া ভিটে ছাড়া হয়েছে 1,59,000 বাংলাদেশি। এই সংস্থার তথ্য অনুযায়ী গত 16 বছরে রাজনৈতিক সহিংসতায় বাস্তুচ্যুতির সংখ্যা 3,10,000। আমি মনে করি বাস্তবে এই সংখ্যাটি আরো বেশি, কিন্তু তাদের সংখ্যা অনুযায়ী এটি বছরে গড়ে 19,375 জন। আর শুধু গত 1 বছরে মানে নোবেল জয়ী, শান্তিতে নোবেল জয়ী ইউনূস সাহেবের 1 বছরে এই সংখ্যাটা 8 গুণ বেড়ে 1.5 লাখ ছাড়িয়েছে। লোকে ইউনূস সরকারকে গণতন্ত্রের অমায়িক দিশারি বলবে না তো কি বলবে, এরকম তথ্য উপাত্ত যখন চোখের সামনে থাকে। আইডিএমসি বলেছে গত 15 মাস তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এটা তো আমরা জানি, ইউনূসের সরকার। তাহলে এই সরকারের আমলে এত মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হলো কেন, হচ্ছে কেন?
এত বিপুল মানুষ বাস্তুচ্যুত হলো কেন, হচ্ছে কেন, এখনো কেন গণগ্রেপ্তার চলছে? এই দায় তাহলে কার? কে গত বছর 8 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বলেছিলেন আমরা একটি সুন্দর স্বপ্নের দেশ গড়তে চাই? কোথায় গেল সেই প্রতিজ্ঞা? কোথায় সেই প্রতিশ্রুতি? এক রিসেট বাটনেই সব সরকার হয়ে গেল। ভাবা যায় নিজের মাতৃভূমিতে কয়েক লাখ মানুষ বাড়ি ছাড়া পথে প্রান্তরে মানবেতর জীবনযাপন করছে। তাদের আসলে অপরাধ কি? তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করে, এটুকুই তাদের অপরাধ। তারা যদি অন্যায় করে থাকে, অপরাধ, খুন, জখম, অত্যাচারের ঘটনায় জড়িত থাকে, ফাইন, তাদের বিচার করুন, তাদেরকে বিচারালয়ে হাজির করুন, সেখানে তুলুন, সেখান থেকে রায় হলে শাস্তি দিন। কিন্তু তা না করে ক্ষমতার আক্রোশে তাদের বাড়ি ছাড়া, ঘর ছাড়া করছেন, এটি ঠিক নয়। এটা কি কোনো মীমাংসার পথ হতে পারে? আপনারা তো জ্ঞানী মানুষ, বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, এখন আইন উপদেষ্টা, অনেক মানবাধিকার কর্তাও আছেন ইউনূস সাহেবের এই উপদেষ্টা পরিষদে। আচ্ছা, আপনারাই বলুন, সুনির্দিষ্ট একটি খুনের মামলায় যে কোনো 450 থেকে 500 জন আসামি হতে পারে? এটি হতে পারে, চিন্তা করা যায়। মানে এমন মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললে রাগ করবেন আপনারা, নাকি স্বীকার করবেন আপনারাই আসলে প্রকারান্তরে একটা খুনি সমাজের নেতৃত্ব দিচ্ছেন, নিজের ইচ্ছায় বা অনিচ্ছায়, অজ্ঞতায় বা জেনে শুনে? প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার গ্রামের বাড়ির কাছাকাছি, মানে চট্টগ্রামের বাড়ি আপনার, তার কাছাকাছি রাউজান নামে একটা এলাকা আছে। সেই রাউজানে গত 14 মাসে কমপক্ষে 17টা খুন হয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের, একটি বিশেষ রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্বের কারণে হয়েছে। কি করেছে আপনার পুলিশ? কি করেছে আপনার সেনাবাহিনী, যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে? কি করেছেন আপনি? কি করেছেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা? কি নির্দেশনা দিয়েছেন আপনি? এটি তো আপনার না জানার কথা না। এসব কারণেই আসলে জনগণ কি দেখে? জনগণ দেখে যে যাই কিছু হোক, কেষ্টা বেটাই চোর, এরকম একটা বিষয়। যাই হোক, মিছিল হোক, মিটিং হোক, কোথাও আগুন লাগুক, নাশকতা হোক, আওয়ামী লীগকে ধরো, আওয়ামী লীগকে গ্রেফতার করো, আওয়ামী লীগকে জেলে ভরো, তাদেরকে একেবারে বাড়ি ছাড়া করো, তাদেরকে ঘরে থাকতে দিও না, ইত্যাদি ইত্যাদি। এসব কারণেই আসলে মানুষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছে। একই সঙ্গে মানুষ এটাও ভাবছে, এইসব যে করছে, আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দলকে এসব করে কি অন্তর্বর্তী সরকার আসলে শেষ পর্যন্ত পার পাবে, সফল হতে পারবে? কারণ মানে এইসব ঘটনা দেখে কিন্তু অনেকের মন খারাপ হয়, এবং অনেক জনগণের মন খারাপ হয়। এবং শুধু জনগণের কথা বলবো কেন, আপনার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যখন বলেন যে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং অল্প কয়েক মাসের মধ্যে এটা দেখা যাবে, তখন সাধারণ মানুষ কি বলবে? আর যদি বলে তাতে দোষ ধরবেন কেন? শেষ করতে চাই দুটি ছোট কথা দিয়ে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকার আদালত পাড়ায় জামাতপন্থী কয়েকজন আইনজীবীর দ্বারা হেনস্থার শিকার হয়েছেন 3 সাংবাদিক। গণমাধ্যমে দেখেছি, এটাও দেখেছি যে এই 3 সাংবাদিককে কাঠগড়ায় ডেকে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস নাকি তাদেরকে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন, পরে অবশ্য তাদেরকে ছেড়ে দিয়েছেন। রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে এক তরুণী, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাকি সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হচ্ছে। এসব কিসের লক্ষণ? আর কত বিভাজন রেখা টানবেন, আর স্বপ্নের বাংলাদেশ গড়ার কেবল স্বপ্নই দেখাতে থাকবেন? সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।